দর্শক, ধরুন আপনার বাসার ছোট্ট শিশুটি হঠাৎ করে পেটের ব্যথায় আক্রান্ত। সে পেটে ব্যথা, পেট ধরে কান্নাকাটি করছে এবং একই সাথে সে বিছানার মধ্যে হামাগুড়ি দিচ্ছে। এরকম একটি বাস্তবতা আপনার চোখে কেমন লাগে? নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে পেটের প্রদাহ বা পেটের কোনো একটি সমস্যার কারণে নিশ্চয়ই আপনার শিশুটি বা আপনার পরিবারের যে কোনো সদস্য ব্যথায় আক্রান্ত হচ্ছে। এই কারণটি যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের কাছে, চিকিৎসকদের কাছে এর কারণ অনেক হতে পারে। আসলে কেন এই ধরনের ঘটনা ঘটে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা খুব বিশেষ প্রয়োজন। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সবচাইতে আলোচিত যে শব্দটি সেটি হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আমরা যে রোগটিকে নাম বলছি কোভিড-19, সারা বিশ্ব জুড়ে সংক্রমণ বেড়েছে। গত 12 সপ্তাহ জুড়ে যদি দেখা যায় তাহলে গত কয়েকদিনের মধ্যে এই সংক্রমণ কিন্তু শীতকালে যেটি আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা সেটি কিন্তু অনেক বেশি। দর্শক, আমাদের এই বিষয়গুলো কিন্তু আজ আলোচনায় থাকবে এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত হেলথ জংশন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার শাহেদ ইমরান। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো দর্শক। এবং আজকে যে কথাটি দিয়ে শুরু করলাম যে পেটের পীড়া বা পেটের ব্যথা, সেই ব্যথাগুলো কী কারণে হয়, এটি কি অনেকেই ধরে নেয় যে এটি কি ক্যান্সারের সমস্যা নাকি অন্য কোনো প্রদাহ বিষয়ক সমস্যা। সেই বিষয়গুলো আজকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আমরা জানতে পারবো। দেশের স্বনামখ্যাত দুজন চিকিৎসককে আমরা পেয়েছি এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। আমাদের সাথে দর্শক কে আছেন আমরা একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার আক্তার আহমেদ শুভ, সহযোগী অধ্যাপক হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ডাক্তার আক্তার আহমেদ শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি এটের বাংলা স্টুডিওতে। দর্শক মণ্ডলী, আমাদের সাথে স্টুডিওতে আক্তার আহমেদ শুভ আমাদের সাথে কথা বলবেন এবং একই সাথে অনলাইনে আমাদের সাথে দেশের বিখ্যাত একজন ক্যান্সার বিশেষজ্ঞ, আপনারা সবাই জানেন খুবই জনপ্রিয় একজন চিকিৎসক, আমাদের অভিভাবক চিকিৎসক বলে আমরা বলি, অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, সিনিয়র কনসালটেন্ট অনকোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিও থেকে আমি ডাক্তার শাহেদ ইমরান। ধন্যবাদ। জি দর্শক মণ্ডলী, আজকের বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো পেটের প্রদাহ, ক্যান্সার ও সার্জারি চিকিৎসা, এই বিষয় নিয়ে। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আলোচনার শুরু করব আমাদের যেই বিষয়টি নিয়ে। তার আগে আমরা এটিএন বাংলার সর্বশেষ যেই প্রতিবেদন সেটি আমরা দেখে আসি, তারপরে আমরা মূল আলোচনায় যাব। দেশে 3 মাসের মধ্যে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 2,500-এরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে 35 জনের। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানতে মানুষের অনীহার কারণেই সংক্রমণ বাড়ছে। হাবিবুর রহমান অভির রিপোর্ট। তাড়াতাড়ি মানসম্পূর্ণ মাস্ক দেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় শনাক্ত হন 2,525 জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 16.43, যা গত 3 মাসে সর্বোচ্চ। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,65,000। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানতে মানুষের অনীহার কারণে শীত মৌসুমে সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে করোনায় 24 ঘন্টায় দেশে মারা গেছে 35 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 6,644। একদিনে সুস্থ হয়েছেন 2,539 জন। মোট সুস্থ 3,80,711। শেষ একদিনে মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 11 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 25, রাজশাহীতে 4, খুলনায় 2 এবং চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে 4 জন মারা গেছেন। দর্শক, বুঝতেই পারছেন সংক্রমণের হার কিন্তু কমেনি, বরং বাড়ছে। শীতকালে বিশেষজ্ঞরা যেটি বলছিলেন যে সংক্রমণ বাড়তে পারে। আমরা দেখেছি যে করোনা ভাইরাসটি তার চরিত্র বদল করে, তার যে রাসায়নিক কাঠামো, সেই গঠন সে পরিবর্তন করে কিন্তু বিভিন্ন সময়ে আরও বেশি আগ্রাসী হয়েছে। এখনকার যেই মতবাদ আমরা বুঝতে পারছি এবং বিশেষজ্ঞরা বলছেন যে এখনকার করোনা ভাইরাসটি কিন্তু আরও বেশি আগ্রাসী হয়েছে। সুতরাং আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই এবং আমরা যে মাস্ক এবং স্বাস্থ্যবিধি পরার ব্যাপারে যে কথাগুলো বলছি সেগুলো বিশেষভাবে মানার জন্য আবারও আপনাদেরকে আবেদন আমাদের। এবং আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো পেটের ব্যথা, ক্যান্সার এবং চিকিৎসা। ডাক্তার আক্তার আহমেদ শুভ, জি আপনি নিশ্চয়ই এই বিষয়ে বিশেষজ্ঞ, দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনি হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগে, এবং একই সাথে আমরা যে বিষয়টি, যে গল্পটি করছিলাম যে পেটের ব্যথার সমস্যা, হামাগুড়ি দিয়ে ব্যথা করছে বিছানায়, এটা আমরা প্রায় বলি এবং এটি বিজ্ঞানের ভাষায় বা স্বাস্থ্যবিজ্ঞানের ভাষায় কিছু বিষয় রয়েছে, সেটি নিশ্চয়ই আপনি বলবেন। আমরা প্রথমে একটু মোতার আগে জানতে চাই যে পেটের ব্যথা কি কি কারণে হতে পারে। ধন্যবাদ ডক্টর শাহেদ, আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য।
ব্যথা হচ্ছে একটা প্রধান লক্ষণ। আমাদের শরীরে যে কোনো অসুখ হলে যতগুলো লক্ষণ হতে পারে, যেমন জ্বর আসতে পারে, গা চুলকাতে পারে, গলা ব্যথা হতে পারে, খুশখুশি কাশি হতে পারে, ডায়রিয়া হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি কষ্টের বিষয় যেটি সেটা হচ্ছে ব্যথা, যেটা আমরা সবাই ইন্ডিভিজুয়ালি ফিল করতে পারি। জি। কেউ বলতে পারি, কেউ বলতে পারি না। সুতরাং ব্যথাটা খুবই সিরিয়াস ইস্যু। যে কোনো ব্যথা হলে আমরা বুঝতে পারি যে তার একটা সমস্যা হচ্ছে। ছোট বাচ্চা যার কথা আপনি বললেন হামাগুড়ি দিচ্ছে, সে তো বলতে পারবে না ব্যথা, কিন্তু সে সেটাকে প্রকাশ করতে পারে, বিছানার মধ্যে মোস্টামুস্তি করতে পারে, কান্নাকাটি করতে পারে, এইসব দিয়ে সে বোঝায় যে তার ব্যথা আছে। আর আমরা যারা অ্যাডাল্ট তারা তো আমরা মুখেই বলতে পারি যে ব্যথা আছে। সুতরাং ব্যথাটা একটি সিরিয়াস ইস্যু এবং ব্যথার কষ্টটাই সবচেয়ে বেশি, জ্বরের চেয়ে ব্যথার কষ্টটা বেশি হয়। জি, আমরা যেটাকে অ্যাকিউট অ্যাবডোমেন বলি সাধারণ ভাষায়। জি, তাহলে আমরা যদি এখন মাথা ব্যথা বাদ দিয়ে, পা ব্যথা বাদ দিয়ে, কোমর ব্যথা বাদ দিয়ে শুধু পায়ে আসি, পেটে আসি, যেটা আমাদের বিষয় আসলে। জি। তো পেটে ব্যথার অনেকগুলি কারণ আছে, যেসব কারণে হতে পারে। যেমন দুইটা আপনি বলেছেন, একটা হচ্ছে প্রদাহ আর একটি বা ইনফেকশন। ইংরেজিটা ইনফেকশন বলে, এটা সবাই বোঝে মোটামুটি এখন বাংলাদেশের মানুষ। আরেকটি আছে কিছু কিছু ক্যান্সার। তবে একটা ভালো বিষয় যেটি, সেটা হচ্ছে যে ক্যান্সারের ব্যথাগুলি প্রাথমিক পর্যায়ে হয় না। ক্যান্সার, যে কোনো ক্যান্সারের পেইন হতে একটু সময় লাগে, কারণ যেহেতু ক্যান্সার তো 1-2 দিনে হতে পারে না। ইটস আ সিস্টেমিক চেঞ্জ, আস্তে 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 চেঞ্জ হতে হতে একটা মানুষের যে কোনো একটা জায়গায়, সাপোজ লিভার হতে পারে, ইন্টেস্টাইন, পাকস্থলী, পায়খানার রাস্তা, যে কোনো ক্যান্সার, সেটা হতে একটা সময় নেয় এবং সময় নেওয়ার পরে, হ্যাঁ অগ্নাশয়, যেটা আমার বিষয়, যেখানে হয়তো ক্যান্সারটা বাড়তে একটা সময় নেয়। আর পেইন করতে হলে তাকে একটা যথেষ্ট পরিমাণ সাইজে আসতে হবে এবং বিশেষ লোকেশনে হইতে হবে, যে সেটা কোনো না কোনো নার্ভকে চাপ দিতে হবে। সুতরাং এটা হয়তো একটু সময় নেয়। কিন্তু ইনফেকশনের ব্যথা কিন্তু সাথে সাথে হয়। যে কোনো জায়গায় ইনফেকশন হলেই কিন্তু সেটার ব্যথা সাথে সাথে প্রকাশ পায়। এই জন্য পেটে ব্যথার কোনো পেশেন্ট পেলে আমরা সাধারণত প্রথমেই ধরে নিই তার কোনো ইনফেকশন আছে, নট দ্য ক্যান্সার। ক্যান্সারটা পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি পাই, তখন সেটা প্রাথমিক পর্যায়ে আমরা ধরবো তার ইনফেকশন। এখন পেটে যে কোনো পেটে কেন, যদি আমি রোগীদেরকে মানে দর্শকদেরকে বোঝানোর জন্য বলতে পারি, আমাদের যদি হাতে পায়ে যে কোনো জায়গায় ফোড়া হয়, পেইন হয়, তাহলে পেইন হওয়ার মেইন কারণটা হচ্ছে ইনফেকশন। জি, এটা একটা সাধারণ ভাষা যদি আমি বুঝি সারা শরীরে। আচ্ছা, পেটের ক্ষেত্রে কি হচ্ছে, পেটের মধ্যে অনেকগুলো জিনিস আছে। আমাদের উপর থেকে শুরু করি, পেটে সবার উপরে থাকে ছাদ, লিভার। পেটের সবচেয়ে উপরে থাকে লিভার, তার সাথে থাকে গল ব্লাডার, তার নিচে পাশে থাকে পাকস্থলী, তার পাশে থাকে প্লিহা বা স্প্লিন, তার নিচে থাকে নাড়িভুঁড়ি। জি। আর পিছন দিকে থাকে প্যানক্রিয়াস, আর তার নিচে থাকে কিডনি। এই মোটামুটি পেটের আমাদের স্ট্রাকচার। আর মহিলাদের এক্সট্রা থাকে নিচ পেটে, যেটা জরায়ু, ডিম্বাশয়, সেগুলি। তো যে কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন হয় তাহলেই পেইন হবে। তো রোগীদের সুবিধার্থে আমি বলতে পারি যে সহজ কতগুলো টার্ম যদি মনে রাখে, আইটিস, জি, হেপাটাইটিস মানে লিভারের ইনফেকশন, কোলেসিস্টাইটিস মানে গলব্লাডার ইনফেকশন, কিডনিতে নেফ্রাইটিস। যে রোগের পাশে আইটিস আছে বুঝতে হবে দ্যাট ইজ ইনফেকশন। চামড়ায় হলে সেলুলাইটিস, মানে আইটিস মানে ইনফেকশন। যে কোনো ইনফেকশনে তার পেইন হবে। সুতরাং পেটে যে কোনো জায়গায় ইনফেকশন থেকে আমাদের পেইন হতে পারে। জি। আরেকটা কারণ হচ্ছে যে ইনফেকশন এবং ক্যান্সার, এই দুটি ছাড়াও কিছু কিছু কারণে পেইন হতে পারে। যেমন হচ্ছে, যদি আমাদের দেশে কমন আসলে যে আমরা গ্যাস্ট্রিক আলসার সবারই আছে, যদি এরকম গ্যাস, এগুলো খুব কমন। এটা যদি আনকন্ট্রোল থাকে এবং চিকিৎসা যদি ঠিকমতো না হয়, তাহলে অনেক সময় পাকস্থলী বা নাড়ি ফুটো হয়ে যেতে পারে, তখন অনেক ব্যথা হয়। এটা একটা ব্যথা হতে গেলে কোনো নাড়ি যদি ফুটা হয়, যেমন অ্যাপেন্ডিসাইটিস খুবই কমন, যার চিকিৎসা আসলে খুবই ছোট, একটি অপারেশন, ছোট্ট অপারেশন করলে শেষ, যেটি বাংলাদেশের প্রত্যেকটা থানা লেভেলে অপারেশন হয়। জি। কিন্তু সেটা যদি চিকিৎসা করে দেরি হয়, তাহলে অ্যাপেন্ডিক্সটা বাস্ট হয়ে যায়, এটা মানুষ জানে, ঠিক আছে, ফেটে যায়, তখনও কিন্তু পেইন হয়। আবার অনেক সময় নাড়ির ভিতরে নাড়ি প্যাচ খেয়ে যায়। আমাদের পেটে যে নাড়ি ভুঁড়ি আছে প্রায় 10 হাত, সেটি একটার সাথে একটা অনেক সময় একাই গিট্টু লেগে যেতে পারে, তাহলে পেটের নাড়ির প্যাচ লাগলেও কিন্তু পেইন হবে। আর এছাড়া যেটা আছে, আগে প্রথমে বলেছেন ক্যান্সার, তো ক্যান্সারে যে কোনো ক্যান্সারে পেইন হতে পারে, কিন্তু সেটা আসলে আমরা যে ধারণা করি সেটা একটু পরের দিকে হয়। এবং এই ক্যান্সার নিয়ে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ নিশ্চয়ই আছেন, তার সাথেও আমরা কথা বলবো। তার আগে আমরা একজন দর্শকের প্রশ্ন আছে, সম্মানিত দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনি ডাক্তার বলছি। জি। আমার অনেকদিন ধরে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, মানে দেখা যায় যে খাচ্ছি, হয়তো খাওয়ার কিছুক্ষণ পরে মনে হচ্ছে যেন পেটে খাবার সব হজম হয়ে যাচ্ছে, মানে পেটটা গুলাচ্ছে, এরকম টাইপের হয়। আমি লং টাইম ধরে ম্যাক্সপ্রোটা খাচ্ছি সকালে এবং রাত্রে। এই ওষুধ থেকে আমার কোনো সাইড এফেক্ট কিছু আছে কিনা আমাকে একটু বলবেন। আর এই জিনিসটা থেকে মানে কি করতে, মানে কি করলে আমি
সুস্থ হব আর কি। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আপনি নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনার এই সমস্যাটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। স্যার, আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন, আমরা দর্শকের একটি প্রশ্ন পেয়েছি, আমরা জানতে পারছি উনি কিছু সমস্যা নিয়ে ভুগছেন বলছিলেন, আমরা আমাদের আলোচনার মধ্যেই সেটা ছিল। স্যার যদি একটু তার কথাটি বলেন। আচ্ছা, উনি যেহেতু ধারণা করছেন আর গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য উনি একটা ওমেপ্রাজল গ্রুপের ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে বলছেন। দীর্ঘদিন ধরে ওমেপ্রাজল গ্রুপের ওষুধ খাওয়া ভালো না, ঠিক আছে? আমরা যখন প্রবলেম হবে স্পেসিফিক সেই সময় শুধু খেতে হবে। আবার অনেকে আমরা পেট ফাপলেই মনে করি গ্যাস, আমরা ওমেপ্রাজল গ্রুপের ওষুধ দোকান থেকে কিনে খাই, জি, যেমন কোসেক। কিন্তু এগুলি আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। উচিত না কেন? দীর্ঘদিন যদি আমরা ওমেপ্রাজল বা গ্যাস্ট্রিকের ওষুধ বলতে যেটা আমরা বুঝি দোকান থেকে নিজে কিনে খাই, দীর্ঘদিন খেলে হয় কি, আমাদের কারণটা কি, এই ওষুধের কারণটা হচ্ছে আমাদের ন্যাচারালি পাকস্থলীতে যে অ্যাসিড তৈরি হয় সেটাকে কমায় রাখা, এবং ওর দরজাটি বন্ধ রাখা। এখন আপনি অ্যাসিড তো আমাদের দরকার আছে, হয়তো আল্লাহ দেয়নি আমাদের, তাই না? অ্যাসিডের তো অনেকগুলো ফাংশন আছে শরীরে। দীর্ঘদিন যদি অপ্রয়োজনীয় ভাবে আপনি এভাবে অ্যাসিডটাকে বন্ধ করে রাখেন, তাহলে যেটা হয়, দেখা গেছে 10 বছরের বেশি হয়ে গেলে তখন সেখান থেকে পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশি। সুতরাং আপনাকে অনুরোধ করব যে অপ্রয়োজনে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না। আপনার যদি মনে হয় নিয়ন্ত্রণ হচ্ছে না, আপনি অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখান, মেডিসিন বিশেষজ্ঞ দেখান। ওনার প্রয়োজনে এন্ডোস্কোপি করে দেখবে যে আপনার আসলেই আলসার আছে কিনা, ওমেপ্রাজল দরকার কিনা, অথবা আরো কিছু টেস্ট আছে অ্যাসিডিটি মাপার, যে আপনার আসলেই অ্যাসিড বেশি হচ্ছে কিনা। অন্য কোনো কারণে আপনার এরকম হতে পারে, আপনি মনে করছেন যে ওমেপ্রাজল খেলে ভালো হবে, আসলে তা না। হয়তো আপনার বদহজম হচ্ছে, হয়তো আপনার গলব্লাডারের কোনো প্রবলেম আছে, কোনো একটি সমস্যার কারণে আপনার এরকম লাগছে, আপনি গ্যাসের বড়ি খাচ্ছেন। এতে কিন্তু আপনার কাজও হচ্ছে না, উল্টা আপনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং ডক্টরের পরামর্শ নিন সরাসরি গিয়ে। জি, ধন্যবাদ ডক্টর। দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার আসলে এই মুহূর্তে কি করণীয় রয়েছে। ডক্টর আক্তার আহমেদ শুভ, আপনার কাছে আবার আসবো। আমরা এই ব্যথার উপসর্গ, পেটের ব্যথার যে সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে দর্শক আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, দেশের স্বনামখ্যাত একজন ক্যান্সার বিশেষজ্ঞ। স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি জানি যে এই সময়টিতে আসলে এই দুর্যোগকালীন সময়ে আপনি শুরু থেকে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যে শব্দটি ক্যান্সার, মানুষের যদি এই জীবাণুটি বাসা বাঁধে মানুষের দেহে, তাহলে আমরা অনেকেই ধারণা করে রাখি যে আমাদের আয়ু কমে গেছে। স্যার, এই যে একটি ধারণা ক্যান্সারের নেই অ্যান্সার, এই ধরনের একটি বিষয় কিন্তু একসময় মানুষের মধ্যে কিন্তু ধারণা ছিল। স্যার, আমরা শুরুতে একটু এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে কি ক্যান্সার চিকিৎসাযোগ্য রোগ কিনা? অবশ্যই, ধন্যবাদ। আসলে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে ক্যান্সার একটি রোগ, কিন্তু ক্যান্সার আসলে একটি রোগ না। ক্যান্সার কিন্তু 100 বেশি অনেকগুলো রোগের সমষ্টি। এখন কেউ বলছেন এটা প্রায় 200-র মতো রোগের সমষ্টি। তো সুতরাং এটার অবশ্যই ক্যান্সারের চিকিৎসা আছে। ছোটবেলায় আমি একসময় স্কুলে যখন পড়তাম, তখন আমার পরিচিত কেউ যে মারা গেছিলেন ক্যান্সারে, তখন আমারও মনে হচ্ছিল যে ছোটবেলায় আমি একটা কবিতা বা ছড়া লিখেছিলাম যে ক্যান্সারের কি কোনো আনসার নেই। তো সেরকম ভাবে আজকে যখন এই ক্যান্সারের চিকিৎসক হয়েছে, তখন দেখেছি যে অনেক রোগীর সেবা করার সুযোগ আছে, অনেক রোগী সুস্থ আছেন, এবং কোন কোন রোগী 25 বছর 30 বছরও, আমার হাতেই 25 বছরের বেশি রোগী আছেন 25 বছর ধরে বেঁচে আছেন, এমন রোগী আমার হাতেই আছে। তো সেটা আমাদের জন্য একটা ইয়ের ব্যাপার। আর ইন্টারেস্টিং সাইড হলো যে আমরা এই যে কোভিড সময়কালীন গেল, আমাদের ডিপার্টমেন্ট আমরা একটা দিনের জন্য বন্ধ রাখি, হসপিটাল অনকোলজি ডিপার্টমেন্ট একদিনের জন্য বন্ধ ছিল না, এবং আমরা প্রতিদিন রোগী দেখেছি, এবং গত বছরের চাইতে কোনো অংশে কোনো রোগী আমরা কম দেখেনি। স্যার, আমরা এই বিষয়টি আপনার এই কথাটি ধরেই যদি আমরা বলি যে কোভিড-19 এই প্যান্ডেমিক, এই সিচুয়েশনটি যেটি বলছি আমরা অতিমারি বা মহামারী নামে বেশি পরিচিত, আমরা এই দুর্যোগে স্যার আমরা যাদেরকে খুব বেশি ভালনারেবল গ্রুপ বলি বা ঝুঁকিপূর্ণ যাদেরকে বলছি, তাদের মধ্যে ক্যান্সারে যারা আক্রান্ত তারাও কিন্তু রয়েছেন। সুতরাং স্যার, এই যে সময়টিতে স্যার আপনারা যে চিকিৎসাটি দিয়ে যাচ্ছেন, ক্যান্সারের আক্রান্ত রোগীরা কোভিড-19 আক্রান্ত হলে মূলত আসলে তাদের জন্য কি ঝুঁকি থাকতে পারে, বা তাদের কি চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন আছে কিনা, এটি একটি মানুষের জানার একটা বিষয় থাকে। ঠিক আছে, একটা হলো যে কিছু পরিবর্তন আছে। আমরা হিসাব করে দেখেছি যে এই পুরো সময়টার মধ্যে আমাদের প্রায় 65 জন রোগীর মতো, এখন পর্যন্ত 65 জন রোগীর মতো কোভিড পজিটিভ হয়েছে, এবং এটা অনেকগুলো রোগী চিকিৎসার মাত্র 65 জন হয়েছে। এই 65 জনের মধ্যে মাত্র 2 জন রোগী মৃত্যুবরণ করেছে কোভিডে। সেই 2 জন রোগী কিন্তু আমাদের হাসপাতালে মৃত্যুবরণ করেনি, বাইরের হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তো যেটা হলো যে কোভিড চিকিৎসা নর্মালি আমরা যেটা করে থাকি, কোভিড চিকিৎসার আগে, ক্যান্সার চিকিৎসার আগে
সাধারণত যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ইমিউনিটি কম থাকে, জি। সেই জন্য আমরা কোভিড টেস্টটা করে নিই কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়ার আগে। কিন্তু কোনো কোনো সময় এমন হয়, দেখা যাচ্ছে চলাকালীন সময়ে রোগীরা ইনফেক্টেড হয়ে যাচ্ছে, আমরা এরকম রোগী পেয়েছি। তো এরকম রোগী পাওয়ার পরে আমরা সাধারণত যেটা করি, সাধারণত ওই সময়টাতে আমরা চিকিৎসাটা আপাতত বন্ধ রাখি। জি। এবং বেশিরভাগ সময় আমরা দেখেছি যে রোগীরা 6-7 দিন, ইভেন আমার অনেকগুলো রোগী আছে যারা কিন্তু 7 দিনের আমরা কোনো ওষুধ ব্যবহার করেছি, সেটা এখানে আলাপ করতে যাচ্ছি না। তো সেটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয়েছে। যেমন কোনো ক্ষেত্রে আমরা কেমোথেরাপি 3 দিই, কোনোকে 2 সপ্তাহ পর দিই, সেটা আমরা একটু টাইম ডিফার করেছি। এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি, আমেরিকান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি সব গাইডলাইন আমাদেরকে সাপোর্ট করেছে যে 2 সপ্তাহটা হয়তো আমরা 3 সপ্তাহে শিফট করেছি, আবার 4 সপ্তাহটা একটু ডিফার করেছি। রেডিয়েশন থেরাপির ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো 30 দিন রেডিওথেরাপি পেত, ওই ডোজটাকে আমরা বলি হাইপোফ্র্যাকশন, আমরা অল্প সময়ের মধ্যে করেছি। চেষ্টা করেছি যে হাইপোফ্র্যাকশনের ডোজগুলো করার জন্য, তাতে করে পেশেন্ট যেন হসপিটালে তাদেরকে কম সময় আসতে হয়, কারণ আপনাকে ক্যান্সারের চিকিৎসাও করতে হবে এবং পাশাপাশি কোভিড থেকে রোগীগুলোকে রক্ষা করার চেষ্টাও করতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যে মানে আলহামদুলিল্লাহ ভালোই আমরা ফলাফল পেয়েছি। জি স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন স্যার, একটু দর্শকের প্রশ্নটি নিয়ে আসছি স্যার আপনার আলোচনায়। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমি আব্দুর রউফ জি গাজীপুর থেকে বলছি। জি রউফ সাহেব, আপনার সমস্যাটি বলুন, আমরা শুনছি। জি জি আমি মানে আমার বেশ কিছুদিন আগে, প্রায় 10 বছর আগে গল ব্লাডারের একটা অপারেশন হয়েছিল আর কি। জি গল ব্লাডার ফেলে দিতে হয়েছিল। এখন আমি পুরোপুরি জাস্ট করতাম আর কি, গ্যাস্ট্রিকের কিছু ওষুধ খাইতাম, তো ভালোই ছিলাম। কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে আমার গ্যাস হচ্ছে, পাশাপাশি এটা হচ্ছে যে বুকের মধ্যে গ্যাসের চাপটা খুব বেড়ে যাচ্ছে। গ্যাসের চাপটা বেড়ে যাচ্ছে। আপনার বয়স বলবেন কত? 45। 45। আপনার যখন এই যে গল ব্লাডারটি ফেলে দেওয়া হয়, তখন কি এই মাংসটি নিয়ে কোনো পরীক্ষা করা হয়েছিল কিনা? আমাকে আমার গল ব্লাডার ফেলে দেওয়ার সময় কোনো হয় না, ওটা তো হয়েছিল অ্যাক্সিডেন্ট বলতে আমাকে শুরুতে যে চিন্তাকে করছিল, তো পরে চিন্তাকে আক্রমণ করা না, ওই পরীক্ষাটি আসলে বুঝতে পেরেছি। ধন্যবাদ। আপনি শুনতে থাকেন আমাদের অনুষ্ঠানটি। এই বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অধ্যাপক আকরাম স্যার, আপনি যে বিষয়টি বলছিলেন যে ক্যান্সারের চিকিৎসার বিভিন্ন ধরন, কেমোথেরাপি, রেডিয়েশন, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে আপনারা যেটি চিকিৎসা দিয়ে থাকেন। আমরা আজকে পেটের প্রদাহ নিয়েও কথা বলেছি। আমাদের সাথে যে হিপাটোবিলিয়ারি সার্জন রয়েছেন, উনি বলছিলেন যে পেটের ব্যথা ক্যান্সারের কারণে হয়ে থাকে, কিন্তু অনেক পরে এই সমস্যাটি বা উপসর্গটি চলে আসে। স্যার, পেটে কি ধরনের ক্যান্সার আসলে হয়ে থাকে, বা সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন বা কি আছে আপনাদের চিকিৎসা? না, সেটা তো আমরা আমাদের যে হিপাটোবিলিয়ারি সার্জন বলেছেন যে একটা হলো যে আমরা পাকস্থলীর কথা জানতে পারি। বাংলাদেশের পাকস্থলী ক্যান্সারের হার কিন্তু বেশি না, 4-5% মাত্র। এটা আমরা গ্লোবাল ক্যান্সার স্টাডি অনুযায়ী আমরা দেখেছি 4 থেকে 5%, খুব বেশি তা না। তো ওভারঅল আমি কিন্তু সব ক্যান্সারের মতো তার পার্সেন্টেজ এরকম। এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে অনেকগুলো কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু পাকস্থলী, আমাদের কাছে মনে হচ্ছে যে পাকস্থলী ক্যান্সারের হার বাড়ছে। অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা দেখছি যে আমরা জানি যে কিন্তু মানে অনেকে প্রায়জন বলে থাকে যে খাবারের সাথে সম্পর্ক আছে, কিন্তু খাবারের সাথে সম্পর্কগুলো কিন্তু এভিডেন্স না, প্রমাণিত না। কিন্তু আমরা জানি যে স্মোকিং এর সাথে কিন্তু প্রমাণিত, তারপর ওবেসিটি, অনেকগুলো জিনিসের সাথে সেগুলোর সাথে। কিন্তু ইন্টারেস্টিং সাইড হলো যে খাবারের মধ্যে ডিডিটির কথা বলা আছে, সুটকির কথা বলা আছে, এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলোর সাথে কিন্তু তারপরে যেগুলো আবার এই সমস্যার সাথে কিন্তু অনেক ধরনের মানে পাকস্থলী ক্যান্সারের সম্পর্ক আমরা দেখতে পেয়েছি। সেটা কিন্তু দিন দিন পার্সেন্টেজটা বাড়ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমরা আমাদের যে পেশেন্ট গুলো আসে আমরা দেখি, কিন্তু মুশকিল হলো যে বেশিরভাগ পেশেন্ট দেরি করে আসে। দেরি করে আসেন, আমরা জানি যে মূল অন্যতম প্রধান একটা কারণে আমরা বলি যে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু একদম অন্যতম প্রধান কারণ ইনফেকশন, যে 60% বেশি কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি হয়। কিন্তু আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি থাকলে যে হবে তা না, তা খুব কম পার্সেন্টেজেরই কিন্তু হয়। কিন্তু যতজনই স্টমাক ক্যান্সার হয় বা পাকস্থলী ক্যান্সার হয়, তার 60%-এরই কারণ কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি। একটা বিশেষ কোনো টাইপটা খুব খারাপ ধরনের আছে, সেখান থেকে বেশি মাত্রায় হয়।
তো সুতরাং আমরা যদি এগুলো নিয়ে একটু যদি সমস্যা হয় আপার যে এন্ডোস্কোপি করে ফেলি এবং দেখি, তাহলে কিন্তু খুব সহজে প্রাথমিক অবস্থায় নিতে করতে পারি। জি স্যার, আমরা যেটি বুঝতে পারছি যে আসলে সমস্যার শুরুতেই যদি আসলে একটি রোগী আপনাদের কাছে আসে বা চিকিৎসা নিতে, তাহলে সেটি নির্ণয় করা এবং চিকিৎসা দেওয়াটা খুব সহজ হয় এবং রোগীর জন্য সেটি হয়তো অনেক ভালো হবে। স্যার, আপনার কাছে আসবো, আমাদের একজন দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি ইয়াসমিন বলছি উত্তরা থেকে। জি, আমার বয়স 63 বছর। জি আমি ওই যে স্কয়ার হসপিটালের অনকোলজিস্টের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি আমি শুনছেন স্যার, আপনি সমস্যাটি বলুন। আমার সমস্যা হলো যে আমি এই ইউটেরাস রিমুভ করেছি স্কয়ার হসপিটাল থেকেই। জি, ইউটেরাস অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে। আমার ইউটেরাস অপারেশন করার আগে আমার সমস্ত রিপোর্টে ম্যালিগন্যান্সি টেস্ট ছিল না, কোনো ম্যালিগন্যান্সি পাওয়া যায়নি, নেগেটিভ এসেছে সমস্ত টেস্ট। তখন আমি আসিমা শাহিন স্কয়ার হসপিটালের গাইনোকোলজিস্টের কাছে অপারেশন করছি। করার পর যে প্যাথোলজি টেস্ট হয়েছিল, সেই প্যাথোলজি টেস্টে ইউটেরাসের ভিতরে ছোট্ট একটা টিউমার পাওয়া গেছে, যেটার 1/3 মানে 3 ভাগের 1 ভাগে ম্যালিগন্যান্সি ধরা পড়ছে। আচ্ছা, জি তো এটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে অপারেশন করার পরে। তো এখন আমাকে পেট স্ক্যান টেস্টের জন্য অ্যাডভাইস করা হয়েছিল। আমি কনসালটেন্ট দেখিয়েছিলাম এতে জি হসপিটালে ইউনাইটেডে। তো আমাকে ওইটা করতে বলেছিল, পেট স্ক্যান টেস্ট। পেট সিটি স্ক্যানে আমার কোনো কিছু ধরা পড়েনি ভিতরে, সব কিছু নেগেটিভ এসছে। তাহলে আমাকে কি রেডিয়েশন থেরাপি দিতে হবে নাকি না দিলেও চলবে? না দিয়ে চলবে। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নটি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। স্যার শুনেছেন নিশ্চয়ই যে আমাদের যিনি দর্শক প্রশ্ন করেছেন তার আসলে কি করণীয় আমি রয়েছে? শুনেছি যে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আপনার জরায়ু, আপনি ইউটেরাইন বডির ক্যান্সারের কথা শুনতে, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের কথা বলা হচ্ছে। যে সেক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি যে আমি জানি না যে প্যাট সিটি স্ক্যান আপনি কেন করেছেন। যে প্যাট সিটি স্ক্যানটা আসলে অনেক একটা এক্সপেন্সিভ টেস্ট এবং অনেক রেডিয়েশন প্রয়োজন না থাকলে খুব একটা দরকারও নাই। তো এখন বিষয়টা হলো যে কতগুলো জিনিস আমাদেরকে এখানে দেখতে হবে, হিস্টোপ্যাথোলজিক্যাল গ্রেডিং দেখতে হবে এবং প্রপার স্টেজিংটা কি হয়েছে সেটা দেখতে হবে। সেটা শুধুমাত্র পুরো স্টেজিংটা দেখার পরেই কেবল আমরা বলতে পারবো যে রেডিয়েশন থেরাপি ওনারা আসলে রিকোয়ারমেন্ট আছে কিনা। যদি রিকোয়ারমেন্ট থাকে দেখা গেছে যে রেডিয়েশন থেরাপি কোনো ক্ষেত্রে অ্যাডজুভেন্ট হিসেবে যে কাজ করে, সেক্ষেত্রে দেখা গেছে 10 to 15% কেসে এটার একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে নাই। আবার দেখা গেছে যে রেডিয়েশন তাদের মধ্যে দেওয়া হয়নি, তাদের মধ্যে দেখা গেছে যে পুরো সময়টা ধরে হয়তো কিছু পরিমাণের মধ্যে রিকারেন্স হতে পারে। কিন্তু আপনার কতগুলো টেস্ট করা দরকার ছিল, আপনার পার্টিকুলারলি কতগুলো আমি বলি যে এস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর এগুলো করা দরকার ছিল, হয়তো করা হয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে এগুলো ডিটেইলস নিয়ে যদি সামনাসামনি কথা বলা যায়, তাহলে হয়তো আপনাকে সুনির্দিষ্ট একটা উপদেশ দেওয়ার সুযোগ, পরামর্শ দেওয়া যেতে পারে। ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার করে বললেন। দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে আপনার আরো যে তথ্যগুলোর দরকার সেগুলো নিয়ে নির্ণয় করতে হবে। আসলে মূল প্রয়োজন বিষয়টি হলো যে রোগটি নির্ণয় করা, তারপরে আসলে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া। অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন স্যার, আপনার কাছে আবার আসবো। আপনি খুব চমৎকার করে আমাদের ক্যান্সারের বিষয়টি বুঝিয়ে বলছিলেন। আমাদের আজকের যে বিষয়, সে বিষয় নিয়ে আমরা আপনার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন নিয়ে আমরা আবার আসবো। ডাক্তার আখতার আহমেদ শুভ, আপনি শুনছিলেন স্যারের কথা যে উনি ক্যান্সারের কথা বলছিলেন, আপনিও শুরুতেই এই বিষয়গুলো উঠিয়ে নিয়ে আসলেন। আমরা একটু যদি ভিন্ন প্রশ্নে যাই, যে প্যানক্রিয়াটাইটিস, আমরা যেটা শুরুর থেকে বলছিলাম যে পেটের ব্যথার অনেক ধরন রয়েছে এবং ধরন দেখেও আপনারা কিন্তু রোগ নির্ণয় করে থাকেন। আসলে প্যানক্রিয়াটিস কি ধরনের রোগ এবং কোন সময় কিভাবে রোগীরাই বুঝবেন যে এটি আমাদের এ ধরনের সমস্যা হতে পারে? ধন্যবাদ। যেটা বলছিলাম প্যানক্রিয়াটাইটিস, আইটিস মানে ইনফেকশন, তার মধ্যে একটা হচ্ছে প্যানক্রিয়াজে যদি হয়। জি, প্যানক্রিয়াজের ইনফেকশনটা যদি হয় সেটা খুব ইউনিক মানে সেটা আসলে রোগীকে চোখে দেখেই রোগ নির্ণয় করা সম্ভব 90% কেসে। তাহলে প্যানক্রিয়াটিস রোগটা হচ্ছে চোখে দেখে 90%, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। জি, কি হবে? পেটের শুধু না, আমাদের হিউম্যান বডির সবচেয়ে পেইনফুল পেইনটা হয় প্যানক্রিয়াটিসে। পেইনফুল পেইন বলতে আমরা বোঝাই সর্বোচ্চ ব্যথা। জি। একটা হচ্ছে যদি আমাদের পায়ের রানের হাড্ডি, মেইন হাড্ডি, সবচেয়ে লম্বা হাড় যেটা ফিমার, থাই যদি ভেঙে যায় বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে যে পেইনটা হয়। সেকেন্ড পেইনটা হচ্ছে আমাদের লেবার পেইন, মানে মা বোনদের যখন বাচ্চা হওয়ার ঠিক আগ মুহূর্তে যে পেইনটা হয়, সেই লেবার পেইন। আর আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিস। এই তিনটাকে বলা হয় পেইনফুল পেইন, মানে সর্বোচ্চ পেইন। আচ্ছা, তো এরকম পেটের এর চেয়ে বেশি আর ব্যথা যেহেতু কিছু তো হয় না, পেটের সর্বোচ্চ পেইন হলে আমরা বুঝতে পারি যে এটা কি কারণে হয়েছে। এক
2 নম্বর হচ্ছে তখন রোগীটার কতগুলা লক্ষণ দেখে আমরা বুঝি। যেমন পেইনটা হঠাৎ করে উঠবে, যখনই উঠলো আস্তে আস্তে না, ম্যাক্সিমাম অন্য সব ব্যথাই আমাদের পেটের আস্তে আস্তে 20%, 30, 40, 60 হয়ে বাড়তে থাকে। প্যানক্রিয়াটিসের পেইনটা যখন উঠবে একবারে 100% উঠবে, মানে উইদিন সেকেন্ড, উইদিন মিনিট। যদি কোনো পেইন 5 মিনিটের মধ্যে উঠে যায় সর্বোচ্চ প্যানক্রিয়াটিস। এরপরে সে একই লেভেলে থাকবে, সেটা নামবে না ব্যথা। অনেক ব্যথা আছে কমা বাড়া করে, এই ব্যথা শুয়েই থাকুক আর বসেই থাকুক আর যাই করুক, এই ব্যথা কমবে না। ব্যথা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। আমাদের সাথে দর্শক আছেন, একজন দর্শক কে আছেন, আপনারা নাম বলে আপনার সমস্যাটি বলুন। হ্যালো, জি মুকুল বিশ্বাস। জি, আপনার সমস্যাটি বলুন ভাই। আমার মানে পাঁচ হাত ডান পাশে একটা ফোড়া ছিল। জি, সেইটা অপারেশন কোনো এক মানে খুলনা মেডিকেল কলেজ থেকে অপারেশন করছি। করার পরে বলছে যে আর একটা ফোড়া হইতে পারে মানে বাম সাইডে। জি, সেটা হয়েছিল, হওয়ার পরে অপারেশন করছি। এখন এই দুইটা ফোড়াই মানে মাঝে সাথে সঙ্গে কোনো সমস্যাই নাই। আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস 4.5। জি, আপনার সমস্যা কি এখন, কি সমস্যা হচ্ছে? সমস্যা ওই ফোড়া দুটেই এখন মাঝে মাঝে খুব ব্যথা হয় এবং ওই মানে পাইছে পুজ বেরিয়ে যায়। এই সময় আসলে কি করণীয় রয়েছে সেটি আপনার জিজ্ঞাসা। আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যাটি। আমাদের আলোচনাটি শুনতে থাকুন, আপনার এই সমস্যা নিয়ে নিশ্চয়ই আমরা এক পর্যায়ে আলোচনা করব। স্যার, আপনি যেটি বলছিলেন যে প্যানক্রিয়াটাইটিস বা পেইন সর্বোচ্চ পর্যায়ে এবং সেভাবেই থাকবে এবং সেটা কয়েকদিন ধরে থাকবে, ইউজুয়ালি 3 থেকে 5 দিন থাকবেই। আমি যতই চেষ্টা করি 3 দিন পর্যন্ত ব্যথা থাকেই এবং সেটা সিভিয়ার পেইন। রোগী মানে আমরা বলি যে কাটা মুরগির মতো ছটফট করে, ওটা হচ্ছে অনেক রোগী মাটিতে গড়াগড়ি খাবে এবং রোগীর পজিশনটাও যেটা হচ্ছে রোগী এরকম সামনের দিকে ঝুঁকে থাকবে, মানে আমরা যখন সিজদায় গেলে যে অবস্থায় থাকি আমরা সেরকম রোগী সেজদায় যাওয়ার মতো করে বসে থাকবে, বিছানার মধ্যে বসে থাকবে, পেটে হাত দিয়ে সোজা মোহামেডান স্প্রেয়ার পজিশন, মানে যেন পেটের জিনিসটা সামনের দিকে থাকে। তো এই রোগীর সিটিং পজিশন, তার পেইনের হিস্ট্রি এবং তার হচ্ছে হিক্কাপ উঠবে, শুধু হিক্কাপ, কন্টিনিউয়াস হিক্কাপ, যেটা ওষুধ খেলেও কমবে না, হেঁচকি ওঠার মতো খালি উঠতে থাকবে এরকম। বমি হবে কিন্তু বমির চেয়ে বেশি হেঁচকিটা হবে। এই যে কটা লক্ষণ থাকে আমরা বুঝি তার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, মানে প্যানক্রিয়াটিস অসুখটা হয়েছে, এটা ধারণা। এরপরে আমরা কিছু টেস্ট করি, সিম্পল রক্তের 2টা টেস্ট করলে আমরা বুঝতে পারি প্যানক্রিয়াটিস হয়েছে কিনা। এরপরে আমরা হচ্ছে প্যানক্রিয়াটিসটা কি পর্যায়ে আছে, এটা মাইল্ড না সিভিয়ার, সেটা বোঝার জন্য আমরা কতগুলো ইমেজিং করি, মানে আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান করতে বলে বেস্ট করে আমরা বুঝি যে রোগটা কি পর্যায়ে আছে, ইনফেকশনটা। যদি সেটা সিম্পলের মধ্যে থাকে, আর্লি স্টেজে থাকে, তাহলে আমরা ওষুধ দিয়ে, অবশ্যই অ্যান্টিবায়োটিক, এবং হাসপাতালে থাকতে হবে তাকে। বাসায় থাকলে প্যানক্রিয়াটিসের চিকিৎসা হবে না, রোগীর কষ্ট বাড়তে থাকবে, কারণ অনেকগুলি স্যালাইন ইনজেকশন দিতে হবে, ট্যাবলেট খেলে তার ব্যথা যাবে না। 3-4 দিন থাকলে আস্তে আস্তে তার প্রশমন হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। আবার যদি বেশি খারাপ পর্যায়ে চলে যায় তখন সেক্ষেত্রে তার আরো অনেক বেশি আইসিইউ লাগতে পারে, আরেকটু বেশি সময় লাগতে পারে, সেটা একটু জটিল, এমনকি সার্জারি পর্যন্ত যেতে হতে পারে, যদিও সেটা রেয়ার। সুতরাং প্যানক্রিয়াটিস রোগটা আসলে খুবই সিভিয়ার, যেটা আসলে ধরতে পারলে দ্রুত চিকিৎসা দিলে মেইনটেইন হবে, কিন্তু যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু জীবন মরণের প্রশ্ন চলে আসে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ। জি, ধন্যবাদ। আমরা এই বিষয়টি খুব চমৎকার করে বললেন ডাক্তার আহমেদ শুভ। আমরা আপনার কাছে আরো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে জন্ডিস। আমরা খুব কমন একটি বিষয়, বাংলাদেশের মানুষ খুব জানে যে একটা মেটে জন্ডিস বলে, বা জন্ডিসের হলুদ একটা রং মানুষের যখন দেখা যায় তখন আমরা সাধারণ মানুষও বুঝি যে জন্ডিসে আক্রান্ত। জন্ডিসের সমস্যা কেন হয়, পেটের কোন কোন সমস্যার জন্য জন্ডিস হতে পারে, এবং সেক্ষেত্রে মানে আমাদের সাধারণ মানুষের জন্য আসলে কি করণীয় রয়েছে, পরামর্শ? জন্ডিসের টাইপ মাত্র 3টা, এটা যদি খেয়াল রাখি আমরা। প্রথম হচ্ছে যে রক্তে কোনো সমস্যা থাকে আমাদের ব্লাডে, এটা সাধারণত ছোট বাচ্চাদের হয় বা ইয়াং এজেই প্রেজেন্ট হয়, তাদের জন্ডিস হচ্ছে রক্ত অতিরিক্ত ভাঙার কারণে। কারণ জন্ডিসটা হয় হচ্ছে আমাদের বিলিরুবিন বেড়ে গেলে, বিলিরুবিনটা তৈরি হচ্ছে রক্ত ভাঙন থেকে। সুতরাং যার রক্তের ভাঙন বেশি হবে তার বিলিরুবিন বেশি হবে, জন্ডিস হবে। এটা সাধারণত ইয়াং বয়সে হয়। আর অ্যাডাল্ট বয়সে আমাদের যেটা হয় সেটা 2 রকম। একটা হচ্ছে আমাদের যে লিভারে কোনো প্রবলেম থাকে, এটাই 90% বেশি, এটাই সবার হয় সাধারণত, যেটাকে মাইটা জন্ডিস বলে বা লিভার জন্ডিস বলে, এটাই মেজরিটি, 90%-এর উপরে। এদের হয় যেটা লিভার ওই বিলিরুবিনটাকে বের করতে পারে না আমাদের শরীর থেকে, যার ফলে লিভারের থেকে বিলিরুবিনটা আবার সারা শরীরে ছড়িয়ে যায়, সেখানে জন্ডিস হয়। এটা হচ্ছে লিভারের সমস্যা, যার আসলে তেমন কোনো চিকিৎসার প্রয়োজনই নাই। চিকিৎসা হচ্ছে লিভারকে রেস্ট দেওয়া, মানে বাসায় শুয়ে থাকা আর প্রচুর পানি খাওয়া, শরবত খাওয়া এবং বিশ্রামে থাকা। যদি 2 সপ্তাহ বিছানায় কেউ শুয়ে থাকতে পারে, এই 90%-এর উপরে যেটা লিভার জন্ডিস বা মেটে জন্ডিস একাই ভালো হয়ে যাবে, শেষ। কিন্তু আরেকটা থার্ড যেটা, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। যদি লিভারের নিচে সমস্যা থাকে, লিভার থেকে পিত্তটা যে আমাদের নাড়িভুঁড়িতে যে পায়খানার সাথে বের হবে, ওই রাস্তা যদি কোথাও ব্লক থাকে, টিউমার, ক্যান্সার অথবা পাথর দিয়ে, তাহলে
বিলিরুবিনটা বের হতে পারে না, বিলিরুবিন আবার লিভার বাধাপ্রাপ্ত হয় এবং হ্যাঁ বাধাপ্রাপ্ত হয়ে আবার উপর দিকে লিভার হয়ে রক্তে চলে আসে, আবার জন্ডিস হয়। জি। এটি শুয়ে থাকলেও হবে না, কোনো চিকিৎসা তো হবে না, এটার জন্য সার্জারি লাগবে অবশ্যই, থেকে আপনার ওই বাধাটাকে রিমুভ করতে হবে। সেটা পেট কেটেও হতে পারে, না কেটেও এন্ডোস্কোপি এআরসিপির মাধ্যমেও করা যেতে পারে, সেটা অবস্থা বুঝে তার কি হয়েছে। তো সেক্ষেত্রে সেই 5% জন্ডিস যেটা বাধাগ্রস্ত হওয়ার কারণে লিভার থেকে পিত্ত বের হতে পারে না, সেটা শুয়ে থাকলে হবে না। কিন্তু 90% জন্ডিস যেটা শুধু লিভারের দুর্বলতার কারণে হচ্ছে, সেটা শুয়ে থাকলে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর 5% যেটা প্রথমে বলছি রক্তে ছোটদের হয়, সেটার জন্য শিশু বিশেষজ্ঞদের কাছে গেলে তার জন্য চিকিৎসা আছে। যদি নিউবর্ন হয় তাহলে ফটোথেরাপি দেওয়া যায়, যদি সিভিয়ার কেস হয় সেক্ষেত্রে ব্লাড এক্সচেঞ্জ করে ফেলা যায় ছোট বাচ্চাদের। আর বাকিটা আসলে আরো অনেকগুলো টেকনিক আছে, যাতে এটা হচ্ছে শিশু বিশেষজ্ঞরাই বলবেন নিশ্চয়ই। একজন দর্শকের প্রশ্ন ছিল যে তার ফোড়া হচ্ছে বা এই ধরনের একটা সমস্যা নিয়ে বলছিল, তার আসলে দুই পাশে দুইবার হয়েছে। জি জি, এটা আমি বলবো যেহেতু তার দুইবার অপারেশন হয়েছে, এখনো পুজ বের হচ্ছে, দ্যাট মিন্স ডেফিনেটলি তার ভিতরে ইনফেকশন এখনো আছে। ঠিক আছে, 100% কিওর সে এখনো হয়নি। তাকে যেটা করতে হবে, অপারেশন তো আবার লাগবেই, যে কোনো পুজের চিকিৎসাই হচ্ছে সেটাকে বের করে দিতে হবে শরীর থেকে। শুধু অ্যান্টিবায়োটিক খাওয়ালে কাজ হবে না। অ্যান্টিবায়োটিক কখন কাজ করে? যখন পুজ হয়নি, ইনফেকশনের প্রথম এবং দ্বিতীয় স্টেজ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেলে ঘা ভালো হয়ে যায়। কিন্তু যখন পুজ হয়ে যাবে সেটাকে বের করতেই হবে। ওনার দুইবার বের করেছে, এখন আর বের করার দরকার নাই। ওনার অন্তত টেস্ট করে দেখতে হবে যে তার ইনফেকশনটা কোন পর্যন্ত আছে, অথবা ভেতরে আরো কোনো শাখা প্রশাখা আছে কিনা। খুব সিম্পল একটা এক্সরে করতে হবে তার, যে সাইনোগ্রাম অথবা ফিস্টুলোগ্রাম, ঠিক আছে? তার ভিতরে একটা ছোট্ট ইনজেকশন দিয়ে এক্সরে করবে যে ভেতরে আসলে কোন পর্যন্ত ইনফেকশন আছে। দেখে যে কোনো একজন জেনারেল সার্জনের কাছে যাবে, যে কোনো কোয়ালিফাইড জেনারেল সার্জন, সেই এক্সরেটা দেখে আবার একটা অপারেশন করে সবগুলি ফেলে দিবে ময়লা, তারপর ড্রেসিং করবে, সে নরমাল হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। দর্শক, আপনি বুঝতেই পারছেন যে আসলে আপনার এখন এই মুহূর্তে একজন জেনারেল সার্জনের কাছে গেলে নিশ্চয়ই আপনার সেই সমাধানটি দিতে পারবে। অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে দর্শকের একটি প্রশ্ন আছে। আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু অনলাইনেও সরাসরি প্রচারিত হয়, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে তার দাদার লাং ক্যান্সারে ভুগছেন, সে নিওপ্লাট এবং টপোসার এই দুটো ওষুধ তাকে দিয়েছে। কোভিড-19 কালীন সময় ইনজেকশনের পরিবর্তে মুখে খাওয়ার কোনো ওষুধ দেয়া যাবে কিনা, এই বিষয়টি একটু জানতে চাচ্ছেন স্যার। সেরকম হ্যাঁ অপশন থাকতে পারে, অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা, এটাও একটা ঠিক, যেটা হলো যে অনেক ইনজেক্টেবল কি আমরা ওরাল ফর্মে দেওয়ার চেষ্টা করেছি, বাট ইট ডিপেন্ডস অন যে এটা আসলে কোন ধরনের স্পেসিফিক কোন ধরনের লাং ক্যান্সার। যদি সেটা এডিনো টাইপ হয় এবং যদি আমরা স্পেসিফিকলি জানি যে জেনেটিক বা এপিজেনেটিক চেঞ্জ গুলো কি, সেটা যদি আজকাল আমরা করতে পারি, এগুলো এইসব টেস্ট হয়, এইসব টেস্টে তখন আমরা টার্গেটেড থেরাপি বলে আমরা স্পেসিফিক্যালি ইউজ করতে পারি। পার্টিকুলার কেসে পার্টিকুলার থেরাপি আমরা ব্যবহার করতে পারি, সেখানে ওরাল ফর্মে প্রচুর থেরাপি এখন অ্যাভেলেবল আছে, সম্ভব। তবে এটা দেখতে হবে যে ডিটেলস ইনফরমেশন যদি আমাদের হাতে পাই, আমরা যদি বিশেষ করে হিস্টোপ্যাথোলজিক্যাল অল ইনফরমেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, সেগুলো দেখলে আমরা হয়তো চেঞ্জ করা যাবে কি যাবে না আমরা বলতে পারবো। জি, ধন্যবাদ স্যার আপনাকে, এবং দর্শক উনি প্রশ্ন করেছিলেন, আপনাকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, আমার স্ত্রীর ওভারিয়ান ক্যান্সার ভুগছেন তিনি, ডক্টর তাকে ওনটাক্সেল, ডেক্সোটেল এবং কার্প্লাটিন এই 3টি ওষুধ দিয়েছেন। এখন সে মুখে খাওয়ার জন্য কি ওষুধ খেতে পারেন এবং এটি কতটুকু ভূমিকা রাখবে তার এই রোগের জন্য, ওভারিয়ান ক্যান্সারে? স্যার এই প্রশ্নটি এটা আসলে একটু দেখে বলতে হবে। যেটা আমি বুঝেছি যে তাকে কেমোথেরাপি দিচ্ছে, হয়তো ডেফিনেটলি কোনো একটু অ্যাডভান্স স্টেজ বলে, অথবা নিউরোলজিক্যাল, আমরা কেমোথেরাপি দুইভাবে ইউজ করি ওভারিয়ান ম্যালিগনেন্সিতে, হয়তো অপারেশনের আগে করে থাকি অথবা অপারেশনের পরেও করতে হয়। তো সাধারণত নিউরোলজিক্যাল কেমোথেরাপি একটি স্ট্রং রোল আছে, এটা ঠিক অল্টারনেটিভ হিসেবে ওরাল ফর্মে থেরাপি দেওয়াটা কঠিন, যেটা যে থেরাপি দেওয়া হচ্ছে আমার মনে বেটার এটা কন্টিনিউ করা। আর তারপরে যদি, কারণ ওরাল ফর্মের থেরাপি সবসময় ইউজ করা যায় না এবং ইউজ করা অনুচিত, যখন প্রয়োজন হবে বা যদি আবার প্রয়োজন হয় আবার ফিরে আসে রোগ, তখন ইউজ করার বিষয় থাকে, কিন্তু সবসময় সব মুহূর্তে একই ধরনের ওষুধ ব্যবহার করা যায়। আমরা যেটা করছি এটা কন্টিনিউ করাটা ভালো হবে। জি, ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানটি শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে আছে। ক্যান্সার থেকে আসলে বেঁচে থাকার জন্য ছোট্ট করে যদি কোনো পরামর্শ থাকে, মানুষের কি করণীয় রয়েছে? বিশেষ করে আপনি বলছেন পাকস্থলী ক্যান্সারের সাথে জীবনাচারের অনেক মিল আছে, ছোট্ট করে যদি একটু বলেন যে আমাদের জীবনে কি পরিবর্তন আমরা করতে পারি। আমরা ধূমপান বা তামাক সেবন এই যেটা থেকে আমরা যদি একটু মুক্ত রাখতে পারি, আমরা যদি খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন করি, শাকসবজি বেশি খাই, সেটা একটা আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা নিয়মিত একটু ব্যায়াম করি, প্রতিদিন যদি একটু ব্যায়াম করি, ওজন ঠিক রাখি,
তাহলে আমাদের অনেক সমস্যা থেকে আমরা দূর হতে পারি। যে প্যানক্রিয়াটিসের একটা ইস্যু আছে, এগুলো যদি আগে ভাগে সলভ করি তাহলেও কিন্তু যে কোনো জিনিস সমস্যা হবে সাথে সাথে যদি আমরা সলভ করি। তার মানে নিয়মিত ব্যায়াম করা দরকার, লাইফস্টাইল একটু মডিফাই করা দরকার, খাওয়ার মধ্যে চর্বি, রেড মিট, প্রসেস মিট এগুলো একটু যদি না খাই তাহলে হয়তো আমাদের জন্য সহজ হবে। আর সমস্যা হলে চিকিৎসকের কাছে দ্রুত চলে আসা। জি, অর্থাৎ ক্যান্সারের অ্যান্সার রয়েছে স্যার, সেটি বলছিলেন। আমরা অনেক ধন্যবাদ স্যার, আপনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা শেষ প্রশ্নটি করছি ডক্টর আক্তার আহমেদ শুভ আপনার কাছে। দর্শকদের জন্য কি পরামর্শ রয়েছে, খুব 10 সেকেন্ডে যদি বলেন, অনুষ্ঠান শেষ করবো আমরা। দর্শকদের কাছে আমার যেটা বলার সেটা হচ্ছে যে ব্যথা কার কখন হবে কোনো ঠিক নাই, ইনফেকশন ক্যান্সার হবে ঠিক নাই, কিন্তু সচেতনতা হইতে হবে। একটা জিনিসই সেটা হলো সচেতনতা। আপনার যখনই কোনো সমস্যা মনে করবেন শারীরিক, দ্রুত নোটিফাই করবেন, দ্রুত একজন এমবিবিএস ডাক্তার। আমি সব জায়গায় একই কথা বলি, যে কোনো এমবিবিএস ডাক্তার, দোকানের ফার্মেসি ম্যানের সাথে কথা বলার দরকার নাই, নিকটস্থ সবচেয়ে কাছের এমবিবিএস ডাক্তারের কাছে চলে যান, বলুন আপনার ব্যথা কোথায়, উনি একটা প্রাইমারি ডায়াগনোসিস করে অবশ্যই প্রয়োজন মতো উচ্চতর জায়গায় আপনাকে রেফার করবে অথবা সঠিক মেডিসিনটি দিবে। কখনো অবহেলা করবেন না, দেরি করবেন না, গ্যাস বলে মাসের পর মাস পার করবেন না, ওইদিকে কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে, অন্য খারাপ কিছু হতে পারে। সুতরাং যে কোনো সমস্যা এমবিবিএস ডাক্তারের কাছে চলে যান, সচেতন হন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ডক্টর আক্তার আহমেদ শুভ, এবং আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। দর্শক মণ্ডলী, শুনছিলেন আজকে আমরা ক্যান্সার, পেটের ব্যথা, এই সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম। আপনাদের এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত হেলথ জংশন। দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।